কোণে পরিবর্তন হবে শিখা, আর তুই থাকবি শশীর জায়গায় বউয়ের সাজে। এই পাপ আমাকে করতে বলো না, তোমার পায়ে ধরি মা, আমি এটা করতে পারবো না, এটা অন্যায়, এটা পাপ। একদম চুপ মেরে থাকবি শিখা, পাপ পুণ্য আমাকে শেখাতে আসবি না। একটা শব্দও যেন না শুনি তোর মুখ থেকে, শুনলে খুব খারাপ হবে বলে দিলাম। এটা বলেই দরজা আটকে চলে গেছে শিখার মা। আজ শিখার বিয়ে নিয়ে আর ৫-১০টা মানুষের মতো ভাবতে পারছে না শিখা। ওর চোখে এখন এক অনিশ্চিত ভবিষ্যৎ। শিখা জানে না কি হবে, তবে এটা জানে যা হবে খুব খারাপ কিছু হবে। যে ছেলেটার সাথে বিয়ে তার নাম মাহি, সেও জানে না কি হতে যাচ্ছে। জানে শুধু শিখার বাড়ির কয়েকজন মানুষ। কোণে বদলে গেছে। বিষয়টি অনিচ্ছাকৃত বা বাধ্য হয়ে করা হচ্ছে এমন নয়, এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পনা করে হচ্ছে। শিখা নিজেও জানতো না, বিয়ের আগের রাতে জানতে পেরেছে বিয়েটা শিখার। বিয়েটা ভেঙে দিবে বা ছেলেকে ছেলের বাড়ির কাউকে জানাবে সেই সুযোগও নেই। একটু পরে শিখার ছোট বোন শশী দরজা খুলে ভেতরে ঢুকলো। শশী, বোন আমাকে বাঁচা, এত বড় অন্যায় আমি করতে পারবো না। শশীর চোখেও পানি এসে গেছে শিখার আকতি মিনতি দেখে। শশী শিখাকে ধরে কাঁদছে। আপু, আমি তোমার জন্য কিছু করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। শিখা নিজেও জানে শশীর কিছু করার নেই, তবু ভেসে যাওয়ার আগে মানুষ শেষ চেষ্টা করে। খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা। শিখাকে বউ সাজিয়ে একটা ঘরে আটকে গেছে ওর মা। এদিকে বর এসে গেছে। বরযাত্রী অনেক দূর থেকে এসেছে, তাই খুব বেশি মানুষ আসেনি। বরের বাড়ির কেউ শিখার সাথে দেখা করার সুযোগ পায়নি। খুব কৌশলে আটকে দেওয়া হয়েছে। বরের বাবা বলল, বেআইন, আমাদের বৌমাকে একটু দেখা যাবে এই সময়? না না, এখন আমাদের মেয়ের সাজ পুরোটা হয়নি, ওখানে মহিলারা আছেন। ও, সমস্যা নেই। বিয়ে পড়ানোর একটু আগে শিখার মা এসে কানে কানে শিখাকে বললেন, ঘোমটা খুলবি না, কোনো ঝামেলা না করে কবুল বলবি, না হলেই দেখ। বিশেষ শিশিটা দেখালেন। আমি তোর মা, আমি আবার অনুরোধ করছি, কোনো ঝামেলা করবি না, করলে শশী আর আমি দুজনেই বিষ খাবো। এখন তুই জানিস তুই কি করবি, হয় বিয়ে করবি, না হয় এটা শশীকে খাইয়ে আমিও খাবো। মা, তুমি আমাকে এত বড় একটা অন্যায় করতে বললে, তার চেয়ে জন্মের পরে আমার গলায় বিষ ঢেলে দিতে। শিখার মা মুখ শক্ত করে উঠে চলে গেলেন। বেচারি অবাক হয়ে মায়ের দিকে চেয়ে থাকে। বিয়েটা হয়ে গেছে, এছাড়া আর কোনো পথ ছিল না শিখার। বরযাত্রী কোণে নিয়ে বিদায় হবে। এখনো কেউ জানতে পারলো না কোণে বদলে গেছে। শিখাকে নিয়ে বরযাত্রী ফিরে যাচ্ছে। শিখা চলে যাচ্ছে। হ্যাঁ, জ্বলেই যাচ্ছে। যে শ্বশুর ঘরে যাচ্ছে সেখানে নিশ্চয়ই তার জন্য কেবল জল আর জলই আছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। সাথেও কেউ আসেনি, যেন হাত পা বেঁধে জলে ফেলে পুরো পরিবার বেঁচে গেছে। এত শত ভাবনা দুশ্চিন্তা করতে করতে শ্বশুর ঘরে পৌঁছে গেল শিখা। ছেলের ভাবি ও কাজিনেরা দৌড়ে এসে বউ বরণ করে ঘরে তুলবে। সবাই এলো নতুন বউ দেখতে। ঘুমটা খুলে বউ মুখ দেখাতে গিয়ে মাহিরের ভাবি ইভা চিৎকার করে উঠল, এটা কি, কি হয়েছে বলেই মাহিরের বাবা দৌড়ে এলেন। এই মেয়ে তো সেই মেয়ে না বাবা, বউ বদলে গেল কি করে? কি এত বড় জোচ্চুরি? ইভা, মাহিনকে ডাকো। কই তুমি, তাড়াতাড়ি এদিকে এসো। বড় ভাই এসে বউয়ের দিকে তাকিয়ে বলল, আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিল। এ কি, এ আবার কে? এসবের মানে কি? মানে বোঝনি? তোমার ভাইয়ের কপাল পুড়েছে, বউ বদলে দিয়েছে, ঠকিয়েছে। কি বাবা, তুমি এক্ষুনি ফোন করো। হ্যাঁ, ফোন তো দেবই, সাথে জেলের ভাত খাইয়ে ছাড়বো। এত বড় ফ্রড। মাহির চুপচাপ রুমের দরজায় দাঁড়িয়ে শুনছিল। এবার সে রুম থেকে বেরিয়ে গেল। শিখার দিকে ফিরেও দেখলো না। এদিকে শিখার অবস্থা, লজ্জায় অপমানে মাটিতে মিশে যেতে পারলে বেঁচে যেত। ওর মা ওকে কিসের মধ্যে ফেলে দিল? এর চেয়ে মৃত্যু ঢের ভালো ছিল। এই মেয়ে, তোমার নাম কি? কি হলো, কথা বলছো না কেন? সারোয়ার সাহেব ধমকে জিজ্ঞাসা করলেন। শিখা ভয় চমকে ওঠে। কাঁপতে কাঁপতে বলে, শিখা? এই আসল শিখা? ফ্রড তো প্রথমেই করেছে, এখন বুঝতে পারছি। সারোয়ার সাহেব বের হয়ে আসেন রুম থেকে। সোফায় বসে শিখার মামাকে ফোন করলেন। প্রচন্ড রাগারাগি করলেন। শিখার মামা অনেক কিছু বোঝাতে চাইলেন, কিন্তু সারোয়ার সাহেব এসব কথা শুনতেই চাইলেন না। বললেন, আপনাদের মেয়েকে এসে নিয়ে যান, বিয়ে হয়ে গেছে। এখন আপনার বাড়ির বউ আপনি কি করবেন সেটা আপনি জানেন। এটা বলেই শিখার মামা ফোন রেখে দিলেন। সারোয়ার সাহেব চিন্তায় পড়ে গেলেন। উনি এলাকার একজন সম্মানিত ব্যক্তি, যাই করেন না কেন ভেবে চিন্তে করতে হবে। মান সম্মানের একটা ব্যাপার আছে। তিনি শিখার রুমের দিকে চলে যান। বাবা রুমে গিয়ে আবারও পাশে বসে। তখনই মাহিন ও তার স্ত্রী আসে। ভাবি ইভা বলল, বাবা কি হলো, এত রাত হয়ে গেছে, এই মেয়েকে পাঠাবেন কখন? একটু একা ছেড়ে দাও আমাকে, তোমরা সবাই যাও এখন এখান থেকে, আমি মেয়েটার সাথে কথা বলবো। ওর সঙ্গে কথা বলে কি হবে, বিদায় করুন এক্ষুনি। যাও তো। সারোয়ার সাহেব অত্যন্ত রাগী মানুষ। সবাই বাঘের মতো ভয় পায় ওনাকে। তাই আর কিছু বলার আগেই সবাই রুম থেকে বেরিয়ে গেল। এই মেয়ে, তুমি জানো তুমি কি করেছো? আমার ছেলের জীবন নিয়ে তোমরা খেলেছো। এত বড় জোচ্চুরি কেন করা হয়েছে আমাকে বলো। শিখা মাথা নিচু করে কেঁদেই চলেছে। কি আশ্চর্য, তোমাকে তো কথা বলতে হবে, আমার মেজাজ খারাপ হয়ে যাবে কিন্তু। তোমার মায়ের নাম্বার দাও। শিখা কাঁপা কাঁপা হাতে মোবাইল থেকে ওর মায়ের নাম্বারটা বের করে দিল। শিখার মায়ের নাম্বারে কল করে ওনার সাথে কিছুক্ষণ কথা বলেন সারোয়ার সাহেব। তারপর মাহির ভিতরে যায়। শিখা, মাহি, সারোয়ার সাহেব মুখোমুখি
মুখে বসে আছে। শিখা মাথা নিচু করে বসে আছে। মাহির অন্যদিকে তাকিয়ে আছে। মাহির: জি বাবা। জন্ম, মৃত্যু আর বিয়ে, এই তিনটি জিনিস মানুষের হাতে থাকে না, এটা তুমি বিশ্বাস করো? করি। এই যে মেয়েটা শিখা, ওর সাথে তোমার বিয়ে হয়েছে, এটাও তোমার ভাগ্যে ছিল। তোমাকে শিখার সামনে কিছু কথা বলি। তোমরা দুই ভাই আর তোমাদের বোন আনিশা আর আনিকা, তোমরা যখন যা চেয়েছো তাই তোমাদের দিয়েছি, কোনোদিন কিছু চাইনি তোমাদের কাছে। আজ তোমার কাছে আমার চাওয়া আছে, এটাকে চাওয়া বলো আর অনুরোধই বলো, এটা তোমাকে রাখতে হবে। বাবা, তুমি কি বলতে চাইছো? শিখার সাথেই তোমার সংসার করতে হবে। কিন্তু বাবা, আমি তোমার কাছে কিন্তু আশা করছি না মাহির, এটা ফ্রড করে বিয়ে, আমি কিভাবে? এতে দোষ থাকলে মেয়েটার পরিবারের দোষ, এই মেয়ের কোনো দোষ নেই, ওকে বাধ্য করা হয়েছে। বাবা, এই মেয়ে এখানেই থাকবে, এটাই আমার শেষ কথা। এখন যাও, গিয়ে বিশ্রাম করো। দীর্ঘ 2 ঘন্টা পরে সারোয়ার সাহেব দরজা খুলে বেরিয়ে ইভাকে ডাক দেয়। ইভা এসে বলল, জি বাবা বলুন। শিখাকে যা যা প্রয়োজন দাও, বিছানা সবকিছু পরিষ্কার করে দাও, ওর বিশ্রাম প্রয়োজন। কিন্তু বাবা, আমি তোমাকে যা বলছি সেটা করো ইভা। আচ্ছা বাবা। ইভা মুখ কালো করে রুমের ভেতরে ঢুকে যায়। তুমি এটা কি করলে বাবা? এই মেয়ে এখানে থাকবে, জোর চুরি করে বিয়ে দিয়েছে, এখন এই মেয়ে নিয়ে আমার ভাই সংসার করবে? মাহিন, মেয়েটা এখানেই থাকবে, এটা নিয়ে কোনো কথা শুনতে চাই না। কেন বলবো না? আমার ভাইয়ের জীবন নিয়ে কথা, এই মেয়েকে আমার ভাইয়ের পাশে কোন দিক দিয়ে মানায়? আর দেখো বাবা, এই মেয়ে মাহিরের চেয়ে বয়সে বড় হবে। কি শুরু করেছিস মাহিন? খাবারের ব্যবস্থা করতে বলো বৌমাকে, অনেক রাত হয়ে গেছে। সারোয়ার সাহেবের মুখের উপর আর কথা বলার সাহস নেই মাহিনের, তাই সে বিরক্তি নিয়ে চলে গেলেন। রাত প্রায় 3টা বাজে। মাহির রুমে আসলো। কাঁদতে কাঁদতে শিখার চোখ ফুলে গেছে। মাহিরকে দেখে দাঁড়িয়ে গেল। মাহির চুপচাপ বিছানায় উঠে শুয়ে পড়ল। শিখা কি করবে বুঝতে না পেরে দাঁড়িয়েই রইল। বেশ কিছুক্ষণ পরে মাহির তাকিয়ে দেখে শিখা দাঁড়িয়ে আছে। এই মেয়ে শোনো, বাবার জন্য এই বাড়িতে এমনকি এই রুমে থাকার অনুমতি পেয়েছো, কিন্তু তাই বলে ভেবো না আমার স্ত্রীর জায়গা পাবে। 2 দিন আগে আর পরে এই বাড়ি তোমাকে ছাড়তেই হবে। এখন রোবটের মতো দাঁড়িয়ে না থেকে নিচে চাদর পেতে শুয়ে পড়ো, আর ভুলেও আমার সামনে আসবে না। এটা বলেই মাহির বালিশ ছুঁড়ে দিল। শিখা এটার জন্য প্রস্তুত ছিল বোধ হয়, কারণ ওর মধ্যে খুব একটা পরিবর্তন দেখা যায়নি, শুধু চোখ থেকে টপ টপ করে কিছু পানি ঝরে পড়ছে। শিখা বালিশটা নিয়ে ফ্লোরে একটা চাদর পেতে শুয়ে পড়ল। আর এখানেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এই গল্পের শেষটা কি হতে চলেছে? অসহায় মেয়েটি কি জায়গা করে নিতে পারবে স্বামীর মনে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।